স্বাগতম ক্রিক ফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজটা চলছে। প্রথম টেস্টটা শুরু হয়েছে আজ সিলেটে। এই ম্যাচে বাংলাদেশের প্রথম দিনটা খুবই বাজে কেটেছে ব্যাটে বলে। বাংলাদেশ আগে ব্যাট করে 191 রানে অল আউট হয়ে গেছে। জিম্বাবুয়ে 67 রান নিয়ে ব্যাট করছে, তারা এখনও কোনো উইকেট হারায়নি। প্রথম দিনটা বাংলাদেশে কেমন ছিল এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। গতকালকে প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন কিছু সম্ভাবনার কথা জানিয়েছিলেন। সেই সম্ভাবনা কি প্রথম দিন দেখতে পেলেন কিনা? কী নিয়ে যে কথা বলবো, আমরা জিম্বাবুয়ে আসা যখন থেকে সিরিজটা ঘোষণা দিল তখন থেকেই কিন্তু একটা নেগেটিভ যে একটা দুর্বল দল, বাংলাদেশ যখনই ফর্মে থাকে না তখনই এই দলকে ডাকা হয়। কিন্তু আপনার কি মনে হয় যে জিম্বাবুয়ের আসলে এখন ওরকম সময় এসেছে যে জিম্বাবুয়ে যখন খারাপ সময় যাবে তখন বাংলাদেশকে ডাকবে যে আপনারা আসুন, আমরা একটু প্র্যাকটিস করে নিই? আমাদের মনে হয় যে ওই পর্যায়ে আমরা চলে যাচ্ছি। আপনার কনসিস্টেন্সি বলে কিছুই নেই। আপনি টেস্টে ওই দিন আপনি পাকিস্তান গিয়ে সিরিজ জিতে আসছেন, ঘরের মাঠে আপনি কিছুই করতে পারছেন না, এরকম একটা অবস্থা। আপনি নাহিদ রানাকে নিয়ে এত এত হাইপ তুলছেন বা ইয়ে করছেন, কিন্তু আপনার আসলে যেই জায়গায় প্রবলেম সেই জায়গাতে আপনি হাতে দিচ্ছেন না। আপনি যে ব্যাটিং কলাস করেই যাচ্ছেন দিনের পর দিন। আমার মনে হয় লাস্ট 8টা ইনিংসে দেশের মাটিতে 6টা ইনিংসেই তারা 200-র নিচে আউট হয়ে গেছে, অল আউট। সো এইরকম পারফরমেন্সে আপনার জিম্বাবুয়ে কেন, আপনার নামিবিয়াও যদি এসে খেলে দেখা যাবে যে তারা এসে ভালো খেলছে বা তারা ভালো ফাইট দিচ্ছে। আপনার খেলার ধরন, যেই আপনি টসে জিতে ব্যাটিং নিয়েছেন কারণ এটা একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হওয়ার কথা। আপনি সেই মেজারমেন্ট করেই সেই থিঙ্কিংয়ের থেকেই আপনি ব্যাটিং নিয়েছেন। আপনার আউট হচ্ছে নিজেদের দোষে। কারণ আপনি দেখবেন যে তারা যখন ব্যাটিংয়ে নেমেছে তারা আমাদের অলরেডি ওপেনারই কিন্তু স্টাম্পের ঠিক বাইরের বল কিন্তু খোঁচা দিয়ে আউট হয়েছেন। একজন কিপারের কাছে উইকেট দিয়েছেন, আরেকজন কিন্তু ক্যাচ দিয়েছেন স্লিপে। সো আমরা ওপেনারদের কাছ থেকে খুব একটা ভালো কিছু কিন্তু পাইনি। আমরা কিন্তু তাদের কাছ থেকে একটা ফ্লাইং স্টার্ট কিন্তু সবসময় আশা করি। বাংলাদেশের ওপেনিং জুটিরা কিন্তু সবচেয়ে নর্ব। আমরা 1-1.5 বছরে কিন্তু 3-4 জন ওপেনারকে নিয়মিত ওপেনিং করাচ্ছি, তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছি, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছি, কিন্তু একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। আজকে ম্যাচে যদি কথা বলি, মাহমুদুল হাসান জয় ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে ছিলেন, সেই ফর্মটা নিয়ে আসলে ন্যাশনাল টিমে যেতে পারেননি। তিনি 14 রান করে আউট হয়েছেন। তাছাড়া সাদমান ইসলাম আউট হয়েছেন 12 রান করে। এটা কি ওপেনারদের পারফরমেন্স? এই ওপেনারদের তো এই ভরাডুবিটা আসলে অনেকদিন ধরেই চলছে। আমরা কোনো একটা ভালো প্লেয়ার পাচ্ছি না। তামিম ইকবালের পরে আসলে আপনি দেখবেন না যে কেউ একজন একটা পাকাপুক্ত কোনো একটা ওপেনার দেখেছেন বা একটা প্লেয়ার দেখেছেন যে যারা বাংলাদেশকে সবসময় একটা ভালো একটা স্টার্ট দেয় বা ইয়ে করতে হুটহাট একটা ফ্লুক হয় তখন হয়তো ভালো খেলে। এরপরে আজকে দেখবেন যে ফার্স্ট রাউন্ডে মমিনুল হক নেমেছেন, তিনি প্রথম বলে কিন্তু আউট হয়ে যেতেন। এতদিন একটা খেলার পরে একটা লোয়ার বাউন্সারে আপনার যেইভাবে এজ হয়েছে, কিপারের দোষে সেই আউটটা হয়নি। তিনি আরও একবার লাইফ পেয়েছেন, তারপরেও তিনি 56 রানে আউট হয়ে গিয়েছেন। শান্তকে দেখে মনে হচ্ছে দলের যে সময় এরকম একটা অবস্থা, সেই সময় কিন্তু 4 মেরে হাফ সেঞ্চুরি করেছিল মমিনুল হক, তারপর একটা ছক্কা মেরেছেন। তার কিন্তু আরেকটু ধীরস্থিরভাবে খেলা কিন্তু উচিত ছিল অ্যাজ এ সিনিয়র ব্যাটার। ফার্স্ট সেশনটা কিন্তু ভালোই কেটেছে। ফার্স্ট সেশনটা 84 রানে 2 উইকেট ছিল। সো তখন কিন্তু এই যে আপনি বলছেন ধরে খেলছিল বা ধরে খেলা উচিত ছিল, এই যে নিজেদের দোষেই তো আউট হচ্ছেন। দেখে মনে হচ্ছে যে এই যে শান্ত 40 করেছেন, যেই শটটা খেললেন এই জায়গাটা প্লেয়ার আছে মস্ত খেলা, এইখানে আপনি একটা বাউন্সারে আপনি কাট করতে গিয়ে কিন্তু চান্স নিচ্ছিলেন, সেই সময় কিন্তু বারবার কিন্তু এই ফিল্ডারটার দিকেই তাকাচ্ছিলেন। হ্যাঁ, আমি যতদূর দেখছিলাম, কিন্তু তাকেই ক্যাচ তুলে আউট হয়ে গেলেন। এটা আপনার এটা মেন্টাল ব্লকেজ নাকি? আপনাকে ওই জায়গায় বল দিচ্ছে আউট করার জন্য, আপনি দেখছেন ফিল্ডার আছে, তাও আপনি ওইখানেই খেলবেন, আপনি লিভ করেন। আপনার এটা তো টেস্ট ম্যাচ, আপনার টেস্ট মেন্টালিটি, টেস্ট কালচারের কথা বলে যে ক্রিয়েট হয়নি বা হবে কিভাবে? আপনি একদিন ব্যাট করেন, 1.5 দিন ব্যাট করেন, প্রায় 2 দিন পর্যন্ত আপনি ব্যাট করতে পারেন না, আপনাকে কেউ কিন্তু বাধা দিচ্ছে না। কিন্তু আপনাদের তো তারা কিসের? তারা কারোর সাথেই তাদের কমে না। আপনার সবচেয়ে ভালো টিমের সাথেও কমে না। জিম্বাবুয়েও ভালো টিম, কিন্তু তাদের সাথেও তুলনামূলক খারাপ টিম হলেও তাদের সাথেও কমে না। তবে সবচেয়ে বেশি তারা মনে ছিল মুশফিকুর রহিমের। তারা আসলে আমার মনে হয় না যে কমছে।
তিনি প্রত্যেক টেস্টেই একটা না একটা এরকম ব্লান্ডার করে আউট হচ্ছেন। পাকিস্তানের খুব একটা ভালো একটা পাকিস্তান বলছি, হ্যাঁ পাকিস্তানে একটা ভালো খেলে সেঞ্চুরি করেছিলেন, তারপর থেকে তার ব্যাটে কিন্তু রান না না তার মতো সিনিয়র প্লেয়ারের তো আপনি আউটের ধরন দেখে আপনার কেন বিরক্ত লাগবে? তাদের মতো এরকম সিনিয়র প্লেয়ার জিম্বাবুয়ের এগেনস্টে খেলছে, যাদের এগেনস্টে আপনারা খেলে খেলে হচ্ছে এত মানে প্রথম দিকে তাদের এগেনস্টেই খেলেই কিন্তু বাংলাদেশ এত ভালো খেলছিল বা তাদেরকে কোনো মানে পাত্তাই দিত না, সেই টিমে কিন্তু মুশফিকুর রহিম ছিল। তাহলে মুশফিকুর রহিম এখন যারা নতুন আসছে বা নতুন করে খেলছে তাদের কেন খেলতে পারবে না, বা নিজের দোষে কেন আউট হবে না? আপনার পিচটা তো নিজের দোষে মানে ব্যাটিং ফ্রেন্ডলি ছিল, কারণ আপনার জিম্বাবুয়ে ব্যাটিং করছে, তারা 67 রান তুলে ফেলেছেন, কোনো উইকেট হারাননি। তার মানে কি আমি শেষ সেশনে কিন্তু বাংলাদেশ যদি শেষ সেশনটায় উইকেট পড়তো, আমি আসলে আমাদের অফিসের একজন কলিগ ছিল পারভেজ, তাকে বলছিলাম যে বাংলাদেশ যদি আরো 4টা উইকেট থাকতো শেষ সেশনে কিন্তু আরো 4টা উইকেট কিন্তু যেতে পারতো। জিম্বাবুয়ে এই জায়গায় কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, তারা উইকেট না হারিয়ে যে দিনটা শেষ করেছে তারা কিন্তু অনেকটাই অবশ্যই। ফার্স্ট সেশনে যদি ধরেন একটা উইকেট বা দুটো উইকেটও যদি হারায়, জিম্বাবুয়ে কিন্তু লিড নেওয়ার পথে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। সো বাংলাদেশ অলরেডি এই টেস্টে পিছিয়ে পড়েছে অলরেডি, মানে আর কিছু না। আপনি এরকম একটা মানে ট্র্যাকে আপনি প্রথম দিনেই আউট হয়ে যাচ্ছেন 200 নিচে, এমনও না যে আপনি অনেক মেরে টেরে 300 350 করে ফেলেছেন এরপরে আউট হয়ে গিয়েছেন, তাও কিন্তু না, 200 রানও করতে পারেননি প্রথম দিনে খেলা। যদি আপনি অল আউট হয়েছেন তা আপনার টেস্ট তো সেখানে অর্ধেক ম্যাচ হেরে যাচ্ছেন, কারণ আপনি জিম্বাবুয়েতে যারা এই যে বেন কারেন খেলছেন, ব্রায়ান বেনেট খেলছেন, ব্রায়ান 37 বলে 40 রান করে ফেলেছেন। বেন কারেন লাস্ট আমরা দেখছিলাম যে লাস্ট যেখানে তিনি ঘরোয়াতে জিম্বাবুয়ের ঘরোয়া নিচে 2 ইনিংসে 2টা সেঞ্চুরি করেছেন একই টেস্টে। সো কতটা টাচে আছে টাচটা কিন্তু এই ম্যাচেও কিন্তু দেখা যাচ্ছে। আমি তাদের বোলারদের নিয়ে একটু বলি, ব্লেজিং মুজারাবানি কিন্তু বাংলাদেশের বিপক্ষে এর আগে একটাই মাত্র টেস্ট খেলেছিলেন, সেই ম্যাচে 4টা উইকেট নিয়েছিলেন। সো এর বেশি কিন্তু তার স্টেটটা কিন্তু বাড়ানোর সুযোগ ছিল না। এবার সেকেন্ড টাইমের মতো বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে নিয়েছেন 3টা উইকেট। মুজারাবানি কিন্তু এই দলটা স্টার একটা পেসার, তাছাড়া রিচার্ড অ্যানগারাবাও কিন্তু খুব ভালো বল করে থাকেন, তিনি কিন্তু 3টা উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের যদি নাহিদ রানা থাকে তাহলে আমারও কিন্তু মুজারাবানি আছে। এই পারফরমেন্সটা কিন্তু তিনি দেখি না, এই কম্পারিজনটা কিন্তু ঠিকই করেছে। মানে খেলার আগে দিয়ে তারা বলছিল যে মানে নাহিদ রানাকে নিয়ে অনেক কোশ্চেন করছিল জিম্বাবুয়েদের যে তাদেরকে নাহিদ রানা ফেস করতে হবে, তারা কিন্তু বোল্ডলি উত্তর দিয়েছে যে আমাদের বোলিং মেশিনও আছে যারা মানুষের চেয়ে জোরে বোলিং করতে পারে। সো সেটা নিয়ে তাদের নেই, তারা কিন্তু খুব ইজিলি নাহিদ রানাকে আজকে ট্যাকেল দিয়েছে। সো আপনি একটা ক্রিকেটে একটা সেক্টর বা একটা বলার 1-2টা প্লেয়ারকে দিয়ে কিন্তু কখনোই জিততে পারবেন না। আপনার এই যে নাহিদ রানা বা পেস অ্যাটাক আমাদের অনেকদিন ধরেই বেটার, কিন্তু আপনার যেটা বেটার না, আপনাদের ব্যাটিং যে কলাপস করছে, ব্যাটিংয়ে যে আপনি বারবার ফেল করছেন, সেই জিনিসটাতেই কোনো ইমপ্রুভমেন্ট নেই। এইটার আসলে কোনো উত্তর তারা কি দিবে? শান্ত কি দিবে? মুশফিকুর রহিম এইরকম আউটের উত্তর কি দিবে? বারবার একই উত্তর দিচ্ছে। আপনি আমি এরকম এই শোতে এসে কতবার এই জিনিসটা নিয়ে কথা বলেছি যে নিজেদের ভুলে তারা আউট হচ্ছে। তবে এগুলো নিয়ে কিন্তু আজকে প্রেস কনফারেন্সে কথা বলেছে মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেছেন ক্রিকেটারদের আসলে দোষ দিয়ে লাভ নেই, বাংলাদেশে ক্রিকেট একাডেমি আছে, সেখানে কার্যক্রম নেই। তাছাড়া একটা দেশের ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচার দেখলেই বোঝা যায় যে মানে স্ট্রাকচারটা কেমন, এটা ন্যাশনাল টিমে আসলে প্রতিফলিত হয়। বাংলাদেশে ক্রিকেটের স্ট্রাকচার একদম ভঙ্গুর, একদম নিচু লেভেলে যে আছে, এটা কিন্তু প্রমাণ হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল টিমের এই পারফরমেন্সে। সেটা জিম্বাবুয়ের বিপক্ষে। আমি সালাউদ্দিন স্যারের সাথে একমত যে আপনার ঘরোয়া স্ট্রাকচার ভালো না হলে, কিন্তু এটা তো একদিন হবে না। আপনি নিশ্চয়ই গতকালকে ভাইভাব সূর্যবংশীর খেলা দেখেছেন। 14 বছর বয়সের একটা ছেলে এসে কি ফিয়ারলেস খেলা খেলছে, আইপিএলে ডেবিউ করে ফেলেছে। ইন্ডিয়ার নেক্সট সুপারস্টার, 14 বছর বয়সে আইপিএলের মতো স্টেজে তিনি খেলছেন। তার এক্সপিরিয়েন্সটা কোন জায়গায় গিয়ে তিনি হচ্ছে ন্যাশনাল টিমের সার্ভিস দিবেন। আর আমাদের ঘরোয়া দেখেন, এই যে 50 টাকার টিকিটে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা দেখার জন্য দেখা হচ্ছে পুরো স্টেডিয়াম খালি। আপনার আমাদের ঘরোয়াতে যা হয় ইন্টারন্যাশনালেও সেম। আমার তো মনে হয় না এই খেলাটা ফ্রিতে দিলেও কেউ দেখবে, তাহলেও কেউ বাংলাদেশে এরকম ব্যাটিং দেখতে কেউ আসলে যাবে। সো ঘরোয়া ক্রিকেটের কথা যেটা বলছে সেটা তিনি একদম যৌক্তিক বলেছেন। এই কথাটা বছরের পর বছর ধরে সবাই বলে আসছেন, আপনি আমি বলে আসছেন, সাধারণ মানুষ বলে আসছে, মানে কেউ বাদ নেই। কিন্তু আসলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আপনি কিভাবে প্রশ্ন করবেন যে দুদিন আগে একটা ম্যাচ নিয়ে প্রচন্ড সন্দেহ তৈরি হয়েছিল, সে ম্যাচে একের পর এক ব্যাটসম্যান নিজের ইচ্ছা করে আউট হয়ে গেছেন, একজন ব্যাটার
স্টাম্পিং এর শিকার হয়েছেন, উইকেট মিস করার পরেও তিনি ব্যাট ছোঁয়াননি ভিতরে। তাছাড়া একজন ব্যাটার সামনে গিয়ে একটা শট খেললেন, উইকেট কিপারের দিকে তাকানো নেই, তাকে আসলে স্টাম্পিং করছে কিনা এরকম প্রশ্নবিদ্ধ এরকম ব্যাপার স্যাপার ঘরোয়া ক্রিকেট নিয়মিত চলছে। একই মালিকানা 4-5টা টিম এই মানে একদম হাইয়েস্ট লেভেলে খেলছে, তারা একের পর এক ম্যাচ ছেড়ে দিচ্ছে। এরকম যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ক্রিকেট, জিম্বাবুয়ে আসলে অনেক ভালো একটা অবস্থানে আছে। তারা হয়তো বা বিশ্বকাপ খেলতে পারছে না, বা টেস্টে একদম শেষ র্যাঙ্কিং আছে, কিন্তু তাদের চেয়েও ক্রিকেটের মানের দিক দিয়ে আমরা আসলে না তাদের খেলা যদি খেলেন, আমরা যদি এখন দুটো টায়ারে খেলা খেলাই, মনে করেন ইন্টারন্যাশনালে যে ফার্স্ট টপ 6 টিম আর বটম 6 টিম, আপনি মনে করেন বটম 6 টিমে বাংলাদেশ আছে, তাও আমার সন্দেহ আছে বটম 6 টিমে যারা রয়েছে তাদের সাথে যদি টেস্ট খেলা হয়, আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আমরা তো সীমিত তাদের সাথে আফগানিস্তানের সঙ্গে কিন্তু পাল্লা দিতে পারি না। কত বছর পরে বাংলাদেশের চেয়ে কত বছর পর তারা ক্রিকেটটা শুরু করেছে, আমাদের চোখের সামনে তারা দেখেছি যে জন্ম হতে, মানে এই ক্রিকেট টিমটাকে আমরা জন্ম হতে দেখেছি যে চোখের সামনে তারা একটা যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে তারা পাকিস্তানে গিয়ে হচ্ছে প্র্যাকটিস করেছে, সেইখান থেকে এসেছে। তারপর তারা হোম গ্রাউন্ড হিসেবে ভারতের বিভিন্ন মাটি ইউজ করেছে, এখন সংযুক্ত আরব আমিরাতে খেলছে। তারাও কিন্তু তারা এত বড় বড় স্টার, রশিদ খান, মুজিবুর রহমান, তাদের মতো অনেক বড় বড়। আচ্ছা, আপনার কি মনে হয় যে শুধু ঘরোয়াতে যদি আপনার ফ্যাসিলিটি দেওয়া হয় তাহলেই ভালো খেলা হবে? আপনার এই যে আপনি একটু আগে বললেন যে ঘরোয়াতে আমাদের কি অবস্থা, আপনার প্লেয়ারের মেন্টালিটি হচ্ছে যে আপনি ক্রাইম করবেন খেলার মাঠে, হ্যাঁ, আপনার ইচ্ছা করে রান করবেন, ইচ্ছা করে আউট হবেন, তাহলে একটা প্লেয়ার কি খেলবে, মানে দেশের জন্য কি খেলবে? স্পেশালি আজকে বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে খেলেছেন, প্রত্যেকের মধ্যে একটা গা ছাড়া ভাব ছিল। তাদের আসলে এই ম্যাচটাতে টিকে থাকতে হবে এরকম কোনো প্রেরণাই আসলে ছিল না আমার মনে হয়। মানে আপনি একটা যে শান্ত বলেছেন না, অস্ট্রেলিয়াকে আমরা যেভাবে দেখি, জিম্বাবুয়েকে আমরা সেভাবেই দেখি। অস্ট্রেলিয়ার সাথে যেরকম পারফরমেন্স হতো, জিম্বাবুয়ের সাথে সেই পারফরমেন্সই হয়েছে। তাহলে আসলে জিম্বাবুয়ে তো দেখেন, জিম্বাবুয়ে চান্স পায় না, সুযোগ পায় না তেমন একটা খেলা। এখন বাংলাদেশ তো তুলনামূলক আরও ফ্যাসিলিটিস বেশি, সেখানে খেলা যায়। সো সেইখানে কিন্তু তারা সেই জন্য মানে তাদের বেস্টটা দেওয়ার ট্রাই করবে, সেই খেলাটাই কিন্তু দেবে। কিন্তু এই যে জিম্বাবুয়েকে ডেকে এনেছে, এটা নিয়ে এত সমালোচনা, বাইরে এত কথা হচ্ছে, কিন্তু এই টিমের সাথে পারফরমেন্স যখন এরকম হবে, তখন আসলে আমি ফার্স্টে যেটা শুরু করলাম যে জিম্বাবুয়ে কয়েকদিন পরে হয়তো বাংলাদেশকে ডাকবে যে আমাদের খারাপ ফর্ম চলছে, আপনারা আসুন, আমরা একটু খেলে ভালো। আমি জিম্বাবুয়ের ক্রিকেটারদের নিবেদনটা নিয়ে যদি আমি বলি যে আপনি এখানে টম কারানের কথা, আসলে বেন কারানের কথা বলছি। বেন কারান জিম্বাবুয়ের হয়ে খেলছেন, তার দুই ভাই ইংল্যান্ডের হয়ে কিন্তু খেলেন। স্যাম কারান খেলছেন IPL এ, বেন কারান খেলছেন PSL এ, একজন আছেন। তাদের বেন কারান কিন্তু নিয়মিত কিন্তু ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলে থাকেন, কাউন্টি ক্রিকেটে খেলে থাকেন, তার ন্যাশনাল টিমে খেলারও কিন্তু এত সুযোগ নেই। কিন্তু তিনি চাইলে কাউন্টিতেই তার কেরিয়ারটা কিন্তু শেষ করে দিতে পারতেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে একটা ন্যাশনাল টিমের হয়ে খেলার অনেক বড় একটা অর্জন, সেই অর্জনটার জন্য তিনি কিন্তু জিম্বাবুয়েতে পাড়ি জমিয়েছেন, বাবার কান্ট্রির হয়ে তিনি আসলে খেলছেন। ওই প্রেরণাটা আমাদের ক্রিকেটারদের মধ্যে কিন্তু থাকা উচিত। তারা দেশের হয়ে খেলছে, আমার মনে হয় না জিনিসটা তারা আসলে যেই ফ্যাসিলিটিস পাচ্ছে বা যা করছে তার প্রপার ইউটিলাইজ করে না, কেউই করে না। সেটা করলে আমরা একটা সময় একটা গোল্ডেন জেনারেশন পেয়েছি, বা তারা হচ্ছে সীমিত ওভারেও ভালো খেলেছে। আমরা মিরপুরের উইকেটে বড় বড় টিমকে এনে সাজিয়েছি, কিন্তু ওইখানেও কিন্তু অনেক কথা আছে। আপনি হিস্টোরি দেখলে হয়তো দেখা যাবে ইংল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, কিন্তু আপনার পিচের কন্ডিশন, পিচ কেমন ছিল, যেই পিচে আসলে অন্য প্লেয়ারদের, এই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের আসলে খেলার কথা, মানে খেলে নেই কখনো, মানে একটা ভবঘুরে একটা জায়গায় চলে আসছে। হ্যাঁ, মানে তাদের কাছে কোনো উত্তরই নেই যে কীভাবে সেই রকম পিচে এনে তারপরে আমরা হারিয়েছি। সো সেইগুলোতে হারিয়ে যেই কনফিডেন্সটা এসেছে, সেটা যে আসলে ভুয়া একটা কনফিডেন্স ছিল বা সেটা যে একটা ফেক কনফিডেন্স ছিল, সেটা কিন্তু এই যে আস্তে আস্তে আবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্পোর্টিং উইকেটে গেলে 2021 টি-20 বিশ্বকাপের আগে আপনার অবশ্যই মনে আছে আমরা অস্ট্রেলিয়াকে টি-20 সিরিজে হারিয়েছিলাম। সেই সিরিজটা আমাদের কতটা ফেক কনফিডেন্স দিয়েছিল, এখন বিশ্বকাপের পারফরমেন্স দেখলেই আপনারা কিন্তু এটা বোঝার কথা। সো আমরা কিন্তু ঘরের মাঠে খেলে নিয়মিত আমরা ফেক কনফিডেন্সটা পাচ্ছি, দেশের বাইরে খেলতে গেলে প্রতিবারই আমরা কিন্তু বড় বড় ধাক্কা খাচ্ছি। আমরা যে সিলেটে খেলছি, এটা কিন্তু টিপিক্যাল বাংলাদেশের উইকেট না, সিলেট এটা একটু স্পোর্টিং উইকেট, সেখানে একটু পেসারে একটু বাড়তি সুবিধা পাচ্ছেন। এরকম একটা উইকেটে ব্যাটিং হয়তো একটু ব্যাটিং প্যারাডাইসও হইতে পারে, কিন্তু এরকম উইকেটে গিয়ে আমরা কিন্তু খাচ্ছি। এটা কিন্তু দেখেন নিজেদের মাঠে নিজেদের কন্ডিশনেই আমরা পাচ্ছি না, কারণ উইকেটটা মিরপুরের না বা এরকম না যে একদম মানে কাদা মাটিতে খেললে
যেরকম ফুটবলাররা যেরকম মানে বাংলাদেশের ফুটবলার আরাম পাবে আর ইন্টারন্যাশনাল প্লেয়ারকে এনে দিলে যেমন খেলতে পারবে না, সেরকম অবস্থায় কিন্তু মিরপুরের উইকেটে থাকে। সো সেই জায়গায় আমরা খেলে হচ্ছে জিতেছি বা আমাদের রেকর্ড ভারী করেছি। এখন যখন আপনি একটা স্পোর্টিং উইকেটে নিচ্ছে নিজেদের কন্ডিশনে, চিটাগাংয়েও যান সেখানেও দেখবেন যে হয়তো ভালো করতে। এই টেস্ট খেলার কালচার নেই, টেস্ট খেলা আসলে মানসিকতাটাই নেই। আপনি যে থাকবেন, টিকবেন, আপনি 150 বল খেলে 50 রান করবেন, এই মানসিকতাটাই নেই। এই আপনার খেলা দেখলেই বোঝা যায়। আপনার রান মানে মনে হচ্ছে যে আমরা যেরকম মানে লোকালি খেলে মনে হয় যে না রান হচ্ছে না, কম বলে বেশি রান করতে হবে, তাদের আসলে সেই মেন্টালিটি না। কম বলে আপনার বেশি রান যদি করতে হয়, ইংল্যান্ডে তো 5 বল খেলছে, তাদের ওইটাই ফলো করুক। তাহলে তো বাংলাদেশ অন্তত আইপিএলে আমরা দেখতে পাচ্ছি 245-46 রান হয়ে যাচ্ছে 20 ওভারে। তাহলে বাংলাদেশ অন্তত টেস্টে 245-46 রান পর্যন্ত করুক, কিন্তু 191 রানে অল আউট হওয়ার এটার পেছনে আসলে কোনো কারণই থাকে। এইটাও তো এই যে হতাশা, আপনি যে বললেন যে 250 রানের নিচে আউট হয়ে যাবে, বা একটা এই যুগে এসে টেস্টে আপনি 250 রানের নিচে আউট হয়ে যাবেন, এইটুক যদি আমাদের যেখানে একজন ব্যাটারই কিন্তু ট্রিপল সেঞ্চুরি করে, এটা আসলে কোনোভাবেই মানে এই টেস্টে আসলে হারার সংখ্যাটাও মানে আমার মনে হয় এই ম্যাচটা বাংলাদেশ আসলে বাঁচাতে পারবে, এই ইনিংসটা পারলে। ওই যে মানে মনে করেন যে একটা এরকম জাকের আলীর একটা ম্যাচ সেভিং একটা ইনিংস লাগবে, বা নাইট রানার একটা ওরকম একটা স্পেল লাগবে, মানে সেইরকমই। কিন্তু আপনার কমপ্লিট একটা যে টিম গেম সেইটা আর আসলে হচ্ছে না, জিম্বাবুয়ের এগেনস্টে হচ্ছে না। জিম্বাবুয়ের খেলা দেখে আসলে জিম্বাবুয়েকে আরও সুযোগ দেওয়া উচিত অন্যান্য বড় টিমের সাথে খেলে। আসলে আমার মনে হয় যে বাংলাদেশের এই জিনিসগুলো যতদিন না ঠিক হবে ততদিন আমরা এরকম হতাশা নিয়ে অনুষ্ঠান করব। এই হতাশা নিয়ে মানুষের কাছে সামনে আসতে হবে আমাদের, কারণ আপনাদের এই কালচারের কথা যেটা বলা হচ্ছে সেটা কিছুই ক্রিয়েট হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে এইসব ক্রাইম করে যাচ্ছে প্লেয়াররা। সো মানে আমি জানি না আসলে কি হবে, বিসিবি কি পদক্ষেপ নেবে, কি প্লেয়ারদের কি করলে তারা আসলে দেশের জন্য মন থেকে খেলবে, বা মনে হবে যে তারা, এই যে সালাউদ্দিন বলছে যে তারা চেষ্টা করছেন, চেষ্টার প্রতিফলন তো আসলে আমরা পাচ্ছি না। যতক্ষণ না প্রতিফলন পাচ্ছি ততক্ষণ আসলে মুখের কথায়, শুকনা কথায় আসলে চিরা ভেজে না। সো দেখা যাক কি হয়। ধন্যবাদ সালাম আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকফিল্ডে নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।